আমরা সবাই সংস্কার চাই, আমরা সবাই নতুন বাংলাদেশ চাই, আমরা সবাই একটা আলোকিত বাংলাদেশ দেখতে চাই। আমরা মৌলানা ভাসানীর চিন্তার যে বাংলাদেশ, মানুষের নেতা মজলুমতার নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবুল, মঞ্চে উপস্থিত আছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী অনুসারী অনেক বিশিষ্ট নেতৃবৃন্দ এবং ব্যক্তিগত, সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আমার খুব পরিচিত কিছু মানুষকে আমি এখন দেখতে পাচ্ছি। একজন প্রফেসর জসিম, যাদেরকে আপনারা খুব কম দেখেন এখানে। আরেকজন হচ্ছে আমাদের শিখা, পুরো নাম মনে নেই আমার, বয়স হয়ে গেছে, ডক্টর নাজমা আহমেদ শিখা। এরা কানাডা থেকে এসেছেন এবং ওনার ভাসানীর এই সবার কথা শুনে তারা আজকে এখানে চলে এসেছেন। আমাদের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ তো আছেন, পুরো ভাই বোনেরা। মৌলানা ভাসানী সম্পর্কে আলোচনা এত স্বল্প পরিসরে আর এত দৌড়ের মধ্যে সম্ভব নয়। মনে হয় তার প্রতি চরম অবিচার করা হচ্ছে। আমি এই জন্য অনুরোধ জানাবো যারা আয়োজক, তারা এই ধরনের ভালো সরল অনুষ্ঠান আয়োজন না করে অর্থবহ কিছু আলোচনা করলে জাতীয় উপকৃত হবে, সবাই উপকৃত হবে। কারণ আজকাল বেশিরভাগ মানুষের এই পুজোর মতো মৌলানা ভাসানীর নাম শুনে কিন্তু তিনি কে ছিলেন তা বলতে পারবে না। ওই কাজটা বোধহয় করা দরকার। মৌলানা ভাসানীর নাম, তার কাজ, এটাকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কতগুলো মৌলিক কাজ করা প্রয়োজন। আমি বিশ্বাস করি ভাসানী অনুসারী পরিষদ, তারা এই নামেই তাদের সংগঠন পরিচালনা করছেন, তারা এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এবং সেখানে সর্বপ্রকার সহযোগিতা আমরা করব। মৌলানা ভাসানী এই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী সংগ্রাম, লড়াই, পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, লড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক মানবিক একটি রাষ্ট্র গঠনের লড়াই সংগ্রাম করে গেছেন। আমৃত্যু মৌলানা ভাসানী ছিলেন সম্ভবত এই বলছি সেই জন্য একমাত্র নেতা যিনি কখনো সংগ্রামে জড়িয়ে হয়ে বিপ্লবে কখনো ক্ষমতায় যাননি। তার নেতৃত্বে প্রথম পাকিস্তানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করে, যুক্তফ্রন্টের মধ্যে লড়াই করে যুক্তফ্রন্ট ক্ষমতায় গেছে, তিনি ক্ষমতায় যান। একইভাবে সার্বক্ষণিক ভাবে তিনি কিন্তু সেই কাজটি করেছেন। আমি মৌলানা ভাসানী সম্পর্কে এই জন্য আজকে একটু দুটো কথা সমর্পণ করতে পারছি না, যে মানুষটার সম্পর্কে আরো বেশি করে জোরে জোরে কথা বলা দরকার। এই ধরনের নেতা আজকে বিরল। আমাদের অনেক কথা আছে, স্মৃতি আছে, সেগুলো আজকে সময় নেই। তিনি যেখানে বাস করতেন আপনাদের কখনো সেখানে যান, সন্তোষে সেই কুড়ে ঘর, সেই কুড়ে ঘরে একটা সাধারণ চৌকি বলি আমরা, সেই চৌকি বলে কাঠের চৌকির মধ্যে তিনি বিশ্রাম নিতেন, শুয়ে থাকতেন। মাদুরের উপরে সব তার নেতা কর্মীরা বসত। এই লোকটিকে আমরা সঠিকভাবে এই জাতি, দেশ আমরা মূল্যায়ন করতে পারি না। তাই আমি অনুরোধ করবো, তার যারা অনুসারী আছে আমরা আসুন আমরা সবাই সমবেত প্রচেষ্টার মাধ্যমে তাকে নতুন প্রজন্মের সামনে আরো বেশি করে তুলে ধরি। একটা বিশাল সংগ্রাম, একটা অভাবনীয় একটা ছাত্রের মতো অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ আমরা এখন একটু দম খুলে বিশ্বাস করেছি।
এই শহীদ মিনারে দাঁড়িয়ে কথা বলবো কিছুদিন আগেও তা কল্পনা করিনি। কারণ ফ্যাসিস্টরা তাদের সেই এখন বোধহয় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগেরা তারা এই জায়গাগুলো আমাদের জন্য নিষিদ্ধ করেছে। এমনকি যারা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করে লড়াই করেছিল তারাও এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর সম্মানটুকু করতে পারেন না। সেই ভয়াবহ তাদের একটা ফ্যাসিস্ট শক্তিকে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের অবসান হয়েছে। মানুষের মধ্যে নতুন প্রত্যাশা, যাকেই সংগ্রাম করে যে নতুন সরকার আমরা পেয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ওই সরকার যাদের হাতে আমরা দিয়েছি তারা সবাই অত্যন্ত যোগ্য মানুষ, দেশে সবাই সমাদৃত, বিদেশেও সমাদৃত। প্রফেসর ডক্টর আমাদের ইউনূস সাহেব, তার হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। একটাই কথা, যে এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব, অনেক জঞ্জাল, অনেক আবর্জনা, একদিনে দুই দিনে থেকে সরানো সম্ভব নয়, তারপর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, যে কথাটা কিছু আগে মান্না সাহেব বললেন, একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবেন। কেন কত নির্বাচনের কথা বলছি? অনেকে বলছেন যে বিরোধী দল শুধু নির্বাচন করছে, রাজনীতিরা নির্বাচন বলছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি। কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পারে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে। যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমে অবলুপ্ত করা হয়েছিল, যেদিন আওয়ামী লীগ সেটাকে বাতিল করল পার্লামেন্টে, সেদিন দেশের বেগম খালেদা প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন যে আজকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বিলুপ্তি করার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অস্থিতিশীলতার সৃষ্টি হবে, একটা ইনস্টেবিলিটি, অনিশ্চয়তা, সহিংসতার সৃষ্টি হয়েছে। তাই আমরা খুব ভালোভাবে দেখেছি যে এরপর 15 বছর ধরে শুধু সংঘাত, সংঘর্ষ, হত্যা, নির্যাতন, গণতন্ত্রকে গণতন্ত্রকে হত্যা করা, ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একদলীয় শাসক ব্যবস্থার দিকে চলে যাচ্ছিল, গিয়েছিল প্রায়। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটাকে পরাজিত দানবকে সরাতে পেরেছি। তাই এই সরকারের কাছে যে প্রত্যাশা, যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই জঞ্জালগুলো সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণ করে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন জাতি দেখেছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার এক ধাপ এগিয়ে যাবে। আজকে অনেকেই কথা বলছেন সংস্কার তো অবশ্যই করতে হবে, এবং সেই সংস্কারের জন্য এই সরকার কিছু কমিশনার গঠন করেছেন। তাদের উপর জনগণের আস্থা আছে, আমাদেরও আস্থা আছে। কিন্তু আমরা যেটা চাইবো, আমাদের যেটা প্রত্যাশা, এটা স্বল্প সময়ের মধ্যে এই সংস্কার সাধন করে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার সাধন করে নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া। যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে, ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। এই চেষ্টা চলছে। তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি, যা বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যেটা খুব জরুরি। এই মুহূর্তে রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হয়। এই বিষয়টা আমি অনেকবার বলেছি, আবার বলতে চাই আজকে, যে এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে মানুষের একটা আবার আস্থার সৃষ্টি হবে এবং বিতর্কের অবসান করবে।
আমরা বিশ্বাস করি আমরা সবাই সংস্কার চাই, আমরা সবাই নতুন বাংলাদেশ চাই, আমরা সবাই একটা আলোকিত বাংলাদেশ দেখতে চাই। আমরা মৌলানা ভাসানীর চিন্তার যে বাংলাদেশ সুতরাং না করে আসুন আমরা খুব দ্রুত সেই পথে নিয়ে যাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।